পর্ব 02। লেখক ফারিয়া আক্তার। চিল্লানোর শব্দ ক্রমাগত বেড়ে যাচ্ছে। অনেকগুলো কণ্ঠের হইচই নিচ থেকে শোনা যাচ্ছে। এদিকে হতবুদ্ধির মতো রুমে পায়চারি করছে মেহনুর। কি করে ছেলেগুলোর সামনে যাবে? কিভাবে সামলাবে এমন উটকো পরিস্থিতি? অসম্ভব বলে মনে হলেও এই মুহূর্তে কিচ্ছু মাথায় আসছে না ওর। কান জ্বালা ফালা হয়ে যাচ্ছে শব্দের জন্য। বারবার দরজার দিকে নজর দিচ্ছে মেহনুর। সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমাগত হাঁটছে সে। যদি বুবু এসে সবটা সামলে ফেলে তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই। কিন্তু শব্দের তেজটা বলে দিচ্ছে বুবু এখনো দাদাভাইকে আনতে পারেনি। বাধ্য হয়েই হোক বা অন্য কোনো কারণে মেহনুর ঠিকই ঝামেলা মিটানোর জন্য ব্যবস্থা করবে। সাদা পাড়ের গোলাপি আঁচলটা চট করে মাথায় টানল মেহনুর, নাক পর্যন্ত আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেলল। অমনিই রুম থেকে দ্রুতগতিতে বেরোয় মেহনুর, যেতে যেতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে সবটা দেখতে থাকে। আঙিনার ঠিক মাঝখানে লম্বা মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে। সুরাইয়াকে পারে না বেকায়দায় থাপড়াতে আসে। সুরাইয়া মাথা নুয়ে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, ক্ষণে বজ্রকণ্ঠের ধমক শুনে গা কাঁপিয়ে শিউরে উঠছে। বাড়ির সবাই প্রায় উপস্থিত, কিন্তু সামলাতে পারছে না কেউই। সুরাইয়াকে যেভাবে ধমকাচ্ছে, সেই দৃশ্যটুকু দেখলে ভয়ে গা পর্যন্ত শিউরে ওঠে। এদিকে আর এগুতে পারল না মেহনুর, পা থামিয়ে দাঁড়িয়ে গেল সে। অন্যদিকে আঙিনার এক কোণায় তটস্থ অবস্থায় দাঁড়িয়ে ছিল সাবা, বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করল। মেহনুর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীতু চেহারায় না বোধকে মাথা নাড়াতে লাগলো। মেহনুরের এমন ভীরুতা দেখে রাগে কটমট করে উঠল সাবা। এদিকে মাহতিন চিল্লিয়ে যাচ্ছে, ঠাস ঠাস দুগালে চড় মারলেও সোজা হওয়ার চান্স আছে? কি সমস্যা তোমার? হ্যাঁ, কথা বললে কথা কানে যায় না? বয়স কত তোমার? মাত্র 18? এখনই এত ব্লা ব্লা কাহিনী কিভাবে দেখাচ্ছ? ভংচং করে ঢং দেখিয়ে যেভাবে বেড়াচ্ছ লজ্জা করে না? তুমি কি জানো আমি তোমার চেয়ে খুব বেশি বড়? কি জন্যে এমন ফাজলামি করছো? ঠোঁট উল্টিয়ে কাচুমাচু ভঙ্গিতে বাচ্চাদের মতো করে বলল সুরাইয়া। আমি চিঠিটা দেখিনি শশতত্ত্বী, বড় আপু চিঠিটা আপপনাকে দিতে পাঠিয়েছে। বলেছে আপনার হাতে চিঠিটি দিয়ে চলে আসতে। পকেট থেকে হাত বের করে চুলের ব্যাকব্রাশ করল মাহতিম। চোখে মুখে রাগী ভাবটা তখন তুমুল আকারে থাকলেও সংযত করার চেষ্টায় ছিল। পান থেকে চুন খসলেই পাশে থাকা মেয়েটিকে ঠাটিয়ে দুটো চড় মারতে ভুল করবে না এখন। কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাছোড়বান্দা অকালপক্ষ গাধি কিভাবে সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে। মাহতিমের ইচ্ছে করছে গলা টিপে ফাজিল মেয়েটাকে একেবারে মেরে ফেলতে, কুটি কুটি করে বস্তায় ভরে পদ্মা যমুনায় ভাসিয়ে দিতে। কিন্তু বিষভরা আফসোস, এটা কশ্চিনকালেও সম্ভব না। তাই মাহতিম নিজের রাগটা সামলানোর জন্য উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করল। শব্দ করে নিঃশ্বাস ছাড়তেই কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুলল। কিন্তু এক মুহূর্ত যেন ওভাবেই দৃষ্টি আটকে রইল ওর, পরক্ষণে চোখ দুটো বিস্ময় ভস্ম হলে সাথে সাথে কপালে ভাঁজ পড়ল। মাহতিম যখন উপরের দিকে মুখ তুলে নিঃশ্বাস ছাড়ছিল, তখনই মেহনুর উল্টো ঘুরে নিজেকে আড়াল করছিল। কিন্তু মেহনুরের পেছন দিকটা ঠিকই দেখতে পাচ্ছিল মাহতিম। মাহতিম সহসা থমকে গেলে মার্জা এই সুযোগে ছেলেকে ইচ্ছেমতো বকতে লাগল। সুজলা চুপচাপ সুরাইয়াকে সেখান থেকে নিয়ে গেল। ভাগ্যিস সুরাইয়ার মা বাড়িতে ছিল না, না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না। এদিকে হান্নান শেখ তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলে মার্জা তৎক্ষণাৎ বাবামশাইয়ের কাছে ছুটে গিয়ে সব খোলাসা করতে ব্যস্ত হলো। শানাজ চুপচাপ নতমুখে সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিল। মাহতিমের চুপটি দেখে বন্ধু ও কাজিনরা ঘাবড়ে গেলেও পরক্ষণে নীতির কাছে মূল ব্যাপারটা ঠিকই ধরা পড়ল। নীতি একবার ভাইয়ের দিকে তাকালো, আরেকবার তাকালো মেহনুরের দিকে। শানাজ ততক্ষণে বারান্দায় এসে নিচুস্বরে কিছু বলতেই মেহনুর তৎক্ষণাৎ দৌড়ে পালায় রুমের দিকে। কিন্তু পথিমধ্যে মাথা থেকে আঁচল পড়ে যায় ওর,
প্যাঁচানো খোপা আলগা হয়ে দৌড়ের গতিতে খুলে যায় সেটা। ধাপে ধাপে চুলের বহর কাঁধ থেকে পিঠে, পিঠ থেকে কোমরে, কোমর থেকে সোজা হাঁটুর কাছে আছড়ে পড়তেই মেহনুর ডিরেক্ট রুমে ঢোকে। আর দেখতে পেল না মাহতিম। তখনই সৎবিত ফিরে পেয়ে মুখ যেই নিচু করবে, অমনিই কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল। মাহতিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলে নিজেই নীরবতা ছেদন করে বলল, আমার মুখে কি সিনেমা চলছে? তোরা সিনেমা দেখছিস? তাকিয়ে আছিস কেন? পুরো 8জন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতেই হুট করে পেট ফাটা হাসিতে সবগুলো মেতে উঠল। ওদের হাসি দেখে আহাম্মক হয়ে গেল মাহতিম। লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে এখন। কি নিয়ে এমন হাসাহাসির কীর্তি হচ্ছে কিছুই বুঝতে পারল না ও। নীতির কথায় মাহতিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হলো। নীতি শুধু এটুকু বলেছিল, ভাইয়া মেহনুরকে ডাকি? এটুকু প্রশ্ন শুনেই মাহতিম যেন দারুণ লজ্জা এবং উটকো ইয়ার্কির কারণ হিসেবে অধিমুখে বসে রইল। সুরাইয়া একটু আগে যে তামাশা করল, সেটা মনে উঠলেই গাড়ি রি করে উঠে ওর। মাহতিম আঙিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখন কোত্থেকে যেন সুরাইয়া এসে উদয় হলে মাহতিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ধরল। ওর ঠোঁটের কোণে হাসির ঝলকটা দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু মাহতিম তখন এতটাই আশ্চর্য হয়েছিল, ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল। সুরাইয়া কিন্তু থেমে নেই, সে বেহায়ার মতোই হোক বা ন্যাকামির জোরে চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে। এমন একটা ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। মাহতিম আর ডানে বায় তাকায় না, এমন কণ্ঠে চেঁচিয়ে উঠে তাতে মারাত্মক ভয় পায় সুরাইয়া। এরপর শুরু হয় কুরুক্ষেত্র এবং মাহতিমের বজ্রকণ্ঠ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহতিম এসব ভাবছিল। কিন্তু দরজার কাছে 3টা টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকালো। অমনিই তোরাক করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করল। হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পানঞ্জাবি পরিহিত ছিল। তিনি দরজার 2 দ্বার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বসলেন। মাহতিম সহজাত হাসিতে কিছু বলার জন্য চনমনে ভাব প্রকাশ করলে হান্নান শেখ মৃদু হাসির সুরে বললেন, দাদু তুমি কি মাফ চাওয়ার জন্য ঠোঁট নাড়াচ্ছ? তাহলে সেটা করো না। আসলে আমার মেজ নাতনিটা একটু সোজা না, সে সব সময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে। দোষটা আসলে আমাদের মাহতিম দাদু, তোমার না। বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহতিম। বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধায় মুগ্ধ হচ্ছিল সে। নীরবতার জালে ছিদ্র করে মাহতিম শান্ত সুরে বলে, দেখুন দাদু, এসব স্ক্রু ঢিলা মেয়েমানুষকে একটু টাইটে রাখবেন। আমি না হয় আপনার কাছের মানুষ, কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যেত। আপনিও জানেন, আর আমিও জানি একটা মেয়ের জন্য এমন অসভ্যতামি নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়া একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু, আপনার আরো 3টে নাতনি আছে, তারা তো এরকম করে না। শানাজ আমার চেয়ে ভালোই ছোট, তবে ও নীতির সমবয়সী। ওর মধ্যে তো এরকম উগ্রপনা দেখিনি, সাবাও যথেষ্ট অমায়িক আচরণ করেছে। মেহনুর তো ছেলেদের সামনেই আসে না। তাহলে মেজ নাতনিটা এরকম কেন? কথাটুকু শুনে হান্নান শেখ চাপা ক্লেশে দৃষ্টি নিচু করল। ঠোঁটে উনার হাসি জড়ানো থাকলেও কণ্ঠ কেমন নিষ্প্রভ ছিল। মাহতিম বৃদ্ধর অবস্থা যেন কিছুটা হলেও বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলল না। হান্নান বুকভর্তি নিঃশ্বাস টেনে সেটা সশব্দে ছেড়ে দিয়ে হালকা গলায় বলল, অতি আদরে বাদর হয়, কথাটা শুনেছ? মাহতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হ্যাঁ বোধকে মাথা নাড়ল। আর চোখে উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল, মেজ বৌমা একটু বেশিই আহ্লাদী। নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে। আমরা যখন ভুল করি, তখন আমরা বকা খাই, আর সুরাইয়া তখন আদর পেত। তফাৎটা এবার বুঝেছ? যাই হোক, আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুব লজ্জিত, লজ্জায় মাথাটা এভাবে কাটা যাবে ভাবতেও পারিনি।
তা দাদু, তুমি এই বুড়োর মিনতিটুকু সম্মান হিসেবে রেখো। দয়া করে বাইরে এ কথা ভুলেও সাত কান করো না, না হলে নাতনিদের বিয়ে দিতে পারবো না। মাহতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বলল, একজনের জন্য 10 জনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু। আমি এখানে মেহমান হিসেবে এসেছি, মেহমান হিসেবেই চলে যাব। মাঝের ঘটনাটুকু অবশ্যই ভুলে যাব। আপনি চিন্তামুক্ত থাকুন। সুরাইয়ার সেই ঘটনার পর মাহতিম একটু নিস্তার পেল, কিন্তু স্বস্তি পেল না একদম। বারবার মনের মধ্যে অলিখিত কথার মতো কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরঘুর করছে। চোখের সামনে না চাইতেন কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। দুপুরের পর ঠিক বিকেলের দিকে বাইরে বেরোলো সে। রুমের বাইরে গিয়ে জানতে পারল মাকে নিয়ে সবাই নাকি কাকে যেন দেখতে গিয়েছে। বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে। মাহতিম বিরক্ত বোধ করছিল বলে ট্রাউজারের 2 পকেটে হাত গুজিয়ে হাঁটছিল। বাড়ির প্রতিটি রুম সহ সবকিছু দেখার জন্য ছোট্ট প্ল্যান করল। মানুষহীন বাড়িটা বড্ড খা খা করছে এখন, চারপাশটা শুনশান হয়ে উদাস অবস্থা বিরাজ করছে। সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটায় চলে আসলো মাহতিম। সিঁড়ি দিয়ে উঠতেই শান্ত নয়নে সবকিছু দেখতে লাগলো। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখল মাহতিম। তখনই সে বুঝতে পারল এগুলো আসলে মেয়েদের রুম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই স্বচ্ছন্দে তাদের রুমে ঢুকে চার দেয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখছিল। কিন্তু বিধি যে অন্য কিছুর পরিকল্পনায় মত্ত ছিল, সেটা কেউ জানতো না। ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধে দিচ্ছিল, যেটার জটটা আসলে খুলবে না। মাহতিম মুগ্ধ দৃষ্টিতে সবকিছু পরখ করতেই একদম কোণার দিকে দ্বিতীয় রুমটার সামনে চলে আসলো। দরজা তখন খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল। সেই নিশ্চিন্ত মনে ভেতরে পা রাখতেই চোখ দুটো আকস্মিকভাবে স্থির হয়ে গেল। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রটা ক্ষিপ্রগতিতে ছুটতে লাগলো। ধুকপুক ধুকপুক করে 2 কানের নরম পর্দায় বুকের চাবুকাঘাত স্পষ্ট শুনতে পাচ্ছিল। কি হচ্ছিল নিজের সঙ্গে কিছুই টের পাচ্ছিল না সে। শুধু চোখ দুটো চুম্বকের মতো দৃশ্যপটে সেটে গেছে। ফুসফুসের অমন বেগতিক ভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্যও ফুরিয়ে গেছে। মাহতিম যে কখন রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন। সে রুমের ভেতরে সদ্য গোসল সেরে শাড়ি পরার কার্যে লিপ্ত ছিল। দরজার দিকে পিঠ দেওয়াতে খেয়াল করেনি একদম। আঙ্গুলের ফাঁকে শাড়ির কুচি আবদ্ধ করে মাথা নুয়ে মগ্ন ছিল। গুছানো কুচিগুলো একত্র করে যেই শাড়ি তুলে পেটের কাছে গুজবে এক পলকের জন্য আয়নার দিকে তাকায় মেহনুর। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ চাহনিতে স্তব্ধ হয়ে যায় ও। চোয়াল ঝুলিয়ে হা করে তাকালে অজান্তেই হাত ফসকে সাজানো গুছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে গেছে মেহনুর। আয়নার পানে দৃষ্টি দিয়ে বাকরুদ্ধ হয়ে আছে। মাহতিম কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে এটুকুও টের পায়নি সে। বুকটা ধড়াস ধড়াস করে কাঁপছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের অবস্থাও পলকহীন। হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো মেহনুর, এমনভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্টরূপে দেখা যাচ্ছিল। খুবই অপ্রকৃতিস্থ ভাবে নিঃশ্বাস টানছিল। মাহতিম এতক্ষণ থমেরে দাঁড়িয়ে থাকলে মেহনুরের অমন দৃশ্য দেখে আকস্মিকভাবে সৎবত ফিরে পেল। গায়ের প্রতিটি পশম কাটার মতো চিরচির করে ফুটছিল। এ কেমন দেখে ফেলল সে? মানে সে কি সত্যিই একটা ভয়ানক কাজ করে ফেলেছে? এই কাজের শাস্তি কি আদৌ আছে? অদ্ভুত একটা অপরাধবোধে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এলো মাহতিম। রুমে ঢুকেই দুহাতে ধাম করে দরজা লাগিয়ে রুদ্ধ দরজায় পিঠ লাগিয়ে দিল। ঠোঁট ভেদ করে শব্দযোগে বুকভর্তি নিঃশ্বাস ছাড়তে লাগলো। 1 মাইল দৌড়ালেও বুঝি এমন করুণ অবস্থায় নিঃশ্বাস ছাড়ে না মাহতিম। কপালের উপর ঘামও রীতিমতো চকচক করতে লাগলো। নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। কাটায় কাটায় 10 মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসল। দৃষ্টি তখন ফ্লোরে রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল। জীবনে অনেক মেয়েকে সে দেখেছে, যুবতী নারী, বালিকা সাবালিকা সবই সে দেখেছে,
কিন্তু আজকের মতো অন্যমনস্কা উদাসিনী আগে কখনো দেখেনি। সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায়, সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে, সেই ভঙ্গির মাঝে অভিভূত হতে হয় বারবার। সাদা রঙের মাঝে গোলাপি রংটা মিশালে যেমন রূপের দেখা মিলতে পারে, তেমনি গায়ের রং ছিল মেহনুরের। চোখের দৃষ্টি ছিল অতলস্পর্শে গভীরতম, ভ্রু দুটো ছিল সরু ও খুব সুন্দর। চোখ দুটোর পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব। পলকের জন্য যখন চোখের পাতা বুজে আসে, তখন দেখা যায় রাজ্যের শ্রীযুক্ত অনন্য সৌন্দর্য। কম্পমান ওষ্ঠ দুটি কৃষ্ণচূড়া ফুলের মতো রক্তিম লালর। কৃষ্ণচূড়া ফুলের উপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলেদুলে দুলতে থাকে, ঠিক তেমনি থরথর করে ঠোঁট দুটো কাঁপছিল ওর। মাহতিন ওমন ভরা রূপের সৌন্দর্য দেখে তীব্র উৎকণ্ঠায় ছটফট করছিল। আকস্মিক আকর্ষণটা ভোলার জন্য তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করল। কিন্তু বেহা মনটা মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত হলো, কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারল না। চিকন চিকন আঙ্গুলগুলো সাদাটে শাড়িতে অসংখ্য কুচি করছিল, পেটের কাছে কুচিগুচ্ছ গুজাতে গিয়ে পেটের কাছটায় শাড়ি তুলেছিল। তুলেই যখন যথাস্থানে গুজবে, তখনই বাকরুদ্ধ হয়ে গেল মেহনুর। এদিকে মাহতিমের ভেতরটা তুফানের মতো লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা ভয়ঙ্কর ভাবে মনের উঠোনে আছড়ে পড়ছে, ঠোঁট ও চোয়াল বরফের মতো শক্ত হয়ে আসছে। নিজেকে স্থির রাখা বড় দায় ছিল ওর জন্য, তবুও নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু মেহনুরের অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হয়ে যাচ্ছিল, সেটা হয়তো মাহতিম জানে না। বাবা দাদাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যে মেয়ে আসতো না, আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো, সেটা সত্যিই লোমহর্ষক ঘটনার মতোই ছিল। মেহনুর তখন অবাক হতবাক নির্বাক হয়ে গেল। শাড়িটা পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেছিল। টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল। অনুমান করা না গেলেও বাইরে সাঁঝের আধার নেমেছিল। চতুর্দিক থেকে আল্লাহ আকবার ধ্বনিটা নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়ছিল। আজানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পায় মেহনুর। আবিষ্কার করে রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। লাইট ঝালানো হয়নি, সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে এখনো কেউ বাতি জ্বালায়নি। তার মানে এখনো কেউ বাড়ি ফিরেনি। অন্ধকারের মধ্যেই আন্দাজের সঙ্গে শাড়ি পরল মেহনুর। পিঠের উপর আঁচলো টেনে জবুথবু হয়ে ঢাকল নিজেকে। অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে। আধভেজা দরজার দিকে নজর পড়তেই বুকটা কাপড় চিপড়ে ফেলার মতো মুচড়ে এলো ওর। বয়সের গণ্ডি 16 পেরিয়ে 17, রকৌঠায় পা দিলেও ছোট থেকেই অন্তর্মুখী স্বভাবের মেয়েও। চঞ্চল তার স্বভাব মেহনুরের বড্ড অপছন্দ। একটু বুঝতে শিখার পর থেকেই কম কথা বলে, প্রয়োজনীয় আড্ডাটা দাদাভাইয়ের সাথেই বেশি দেয়। বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তে পড়তে চলে যায়, তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায়, আর প্রয়োজন মতো মা ও বড়মার সাথে রান্নাঘরে চলে যায়। মেহনুর নিজেকে চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা রাখল। ডানে ও বামে ভালোমতো দেখে নিয়ে সিঁড়ি ধরে নিচে নামল। আঙিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীত দিকের দোতলার দিকে তাকালো, কেবল একটা রুমের লাইট জ্বলছে সেখানে, বাকি সব রুম অন্ধকার। মেহনুর পরপর দুটো ঢোক গিলে আঙিনার বাতিটা জ্বালিয়ে দিল। একইভাবে সিঁড়ির বাতি, উঠোনের দিকে বাতি, বড় তিন বোনের রুমেও বাতি জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের পানি চড়ালো। দাদাভাই মসজিদ থেকে ফিরেই চায়ের জন্য অপেক্ষা করবে। কিন্তু আজ দাদাভাইয়ের সাথে কিভাবে আড্ডা দিবে? সেই পুরুষোচিত দৃষ্টির কোবলটা কিভাবে মুখ ফুটে বলবে? এটা অসম্ভব, বলাই যাবে না ওর পক্ষে। রাতের দিকে খাবার পর্ব হলো, কিন্তু মাহতিম খেতে এলো না। অনেকবার ডাকা সত্ত্বেও মাহতিম খাবারের জন্য রাজি হলো না। মেহনুর অতিথির জন্য রুমের ভেতরে খাবার খেয়ে নিত, কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিনে পুরে গোয়ালের গরুকে খেতে দিয়েছে সেটা কেউ জানে না। ভাতের একটা কোনাও গলা দিয়ে নামবার জো নেই দুজনের। চোখ বন্ধ করলে এখনো সেই দৃশ্য ভেবে গা শিউরে ওঠে।
রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না একটুও। খোলার জানালার বাইরে আবদ্ধ হওয়া চোখ দুটো অশ্রুতে টলটল করে বর্ষণ হচ্ছিল। নীরবে নিভৃতে, আড়ালে অপ্রকাশে, চুপি চুপি নিঃশব্দে বাঁধ ভাঙ্গা কান্নায় মেহনুর ঠোঁট কামড়ে কাঁদছিল। নিজেকে করা নিয়মে রেখেছে এতদিন, কঠোরভাবে সেসব নিয়মকানুন মেনেছে, আজ বাতাসের মতো এক ঝটকায় সবকিছু শেষ হয়ে গেছে। অন্যদিকে বুকের ভেতর হাঁসফাঁস করছে মাহতিমের। জীবনের এমন পর্যায়ে এসে কখনো পস্তাতে হবে ভাবতেও পারেনি সে। ঘন্টার পর ঘন্টার সময় চলে গেলে নীতির রুমে সব কাজিন সহ বন্ধুদল আলোচনায় বসে। কয়েক ঘন্টার ব্যবধানে মাহতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা। নীতি বোনদের মধ্যে বড় হলেও বুদ্ধিতে সবার বড়। সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় ন্যায়নিষ্ঠ। নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা উদ্ভট লাগলো এবং তখনই প্ল্যান করলো সোজাসাপটা মাহতিমকে জিজ্ঞেস করবে। সবকিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহিমের রুমে এসে বসে ঘেরাও করে ধরে মাহতিমকে। সবার প্রথম নীতি প্রশ্নটা করে, ভাই তোমার কি হয়েছে বলবা? তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না, এটা আমরা সবাই জানি। কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝে গেছি। বলো না ভাইয়া, কি নিয়ে টেনশনে আছো? টি শার্ট পরোয়া মাহতিম চুপ করে রইল। পাশ থেকে সাবির সোজাসুজি প্রশ্ন করল, আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হইছে ভাই? মর ড্যাম শিওর। তুমি তো বিন্দাস মুডে ছিলা, আমরা আসতে না আসতেই তোমার কি হলো? সবাই যখন দফায় দফায় প্রশ্নের জেরায় ফেলল তখন সত্যিই রাগ চলে আসলো ওর। কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল, আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো? সবাই একসাথে বলে উঠল, একদম না। মাহতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গলা ভিজিয়ে নিল। দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল, বাড়িতে কেউ ছিল না। নোট দ্য পয়েন্ট, বাড়িতে কেউ ছিল না। আমি হান্নান নানার বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই সবার রুমে ঢুকে কারণিক সজ্জা দেখছিলাম। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি দোতলার রুমটায় মেহনুর ছিল। ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়েকশন দিয়েছে সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না, আমি তো নিজেই শকে ছিলাম। ও যে বাড়িতে আছে আমি এইটুকু পর্যন্ত জানতাম না, জানলে আমি জীবনেও ওর রুমে যেতাম না। সাচ লাইক অ্যা টেরিফিক লুক। আমার এখনো চোখে ভাসছে। মাহতিমের কথা শুনে সবাই হা করে নিজেদের মধ্যে চাওয়াচাই করল। সবাই সংকুচিত দৃষ্টিতে ঢোক গিলল। মেহনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবে নীতি খুশি হলেও সেটা মাহতিমের চেহারা দেখে প্রকাশ করল না। সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বোঝালো। সিয়াম কথাটা বুঝে মাথাটা হ্যাঁ সূচকে ঈষৎ নাড়িয়ে মাহতিমের দিকে দৃষ্টি দিল। সরল কণ্ঠে বলল, দোস্ত ইটস নরমাল। তুই এত টেনশন করছিস কেন? তাছাড়া ওই ঘাউড়া মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি? মাহতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, হু ইজ ঘাউড়া? কি বললি তুই? সিয়াম চট করে কিছু বলতে যাবে অমনেই মাথায় তোরাক করে চারটি খেল। চারটিটা সৌভিক মেরেছিল। সিয়াম মাথায় হাত বুলাতে বুলাতে অকথ্য ভাষায় গালি দিতেই সৌভিকের ধমক খেল। প্রীতি এতক্ষণ চুপ ছিল, সে হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব, যদি সত্যি না বলো সোজা কাকিমার কাছে বিচার দিব। মাহতিম ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল, বলে ফেল। জননীর নামে থ্রেট দিতে যাস না। মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সবাই উৎসুক দৃষ্টিতে টান টান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকালো। ফারিন এমনভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়েই গিলে খাবে। প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল, মেহনুরকে দেখলে কি বুকে ধুকপুক হয়? মাহতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে কিছু বলবে অমনেই মুখের কথা টেনে তোফ ক্রুদস্বরে বলল, বা তারা চিহ্ন হয় বা তারা চিহ্ন। আরেকবার জিজ্ঞেস করিস,
তোরে থাপড়া ধুকপুকনি বুঝামু। বড় ভাইরে এসব প্রশ্ন করে? 2 দিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে? হায়রে কপাল, কি দুনিয়া আসলো। ওই মাহতিম, তুই তোর বোনগুলিরে টাইট দেস না কেন? শালা, কেমনই ঠাস ঠাস কোয়েশ্চেন করতেছে। আমার বোন হইলে থাবারা কানসা ফাটাইতাম। মাহতিন গম্ভীর হয়ে বসে থাকতেই তৌফের কথা শুনে হেসে ফেলল। হাসির ভঙ্গিতে তৌফের পিঠ চাপড়ে বলল, আমি ওদের এটাই শিখিয়েছি দোস্ত। কোনো প্রশ্ন আসলে হেস্টিটেট না করে সোজা আমাকে বলে দিতে। পেটে কথা রেখে লাভ কি? তাছাড়া প্রীতি এখন 20। শুধু শুধু ধমকাবো কেন? এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহতিম, শোন প্রীতি সম্ভাষণ, আমি ওকে দেখলে ধুকপুক ফিল করি না। ও তো আমার চেয়ে অনেক ছোট। ওর মতো পুচকির জন্য আমার হার্টবিট ফার্স্ট হবে? বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ। সি ইজ টু মাচ জুনিয়র। এটা তো চলে না প্রীতি। তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি? মাহতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল। এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো তখন। কাজ ও দায়িত্বের চাপে মাহতিম যে 30-এর কৌঠা পেরিয়ে ফেলেছে, সেটা সবাই জানত। মাহতিম হাসির সুরেই বলতে লাগলো, তোরা আমার লাইফটা যে সেটেল করতে চাচ্ছিস আমি জানি। আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আসার প্ল্যান করেছিস। যেই শুনেছি সে বাড়িতে 4টা মেয়ে আছে, আর সবাই বেশ সুন্দরী, তখনই তোরা চুপিসারে প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনলি। মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না, সেখানে তোরা এমন কাহিনী করবি ভাবা যায় না। আমি তো ভুলেও এখন কোনো গ্রামে আসতাম না। তোরা যদি চাপাচাপি না করতি আমি সত্যিই আসতাম না। কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না। ছুটিটা কাটাতে এসেছি, শান্তিমতো কাটাতে দে। আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসবো জানা নেই। তোদের সব কটাকে আমি চিনি। সৌভিক, দেখ বন্ধু, তুই আমার 3 বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এনাফ বুঝিস। তোর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এজন্যই টিকেছে, কারণ তুই আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না। প্লিজ দোস্ত, তোরা কেউ আমাকে এসব প্রেম বিয়েতে জোর জবরদস্তি করিস না। মন থেকে কিছু ফিল করলে এমনই ওসবে ভিড়তে বাধ্য হব। কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না। সৌভিক, তৌফ ও সিয়াম কিছুক্ষণ চুপ থাকলো। মাহতিম ওদের সবার বড়, কিন্তু আচরণের দিক দিয়ে ততই যেন ওদের প্রিয়। সৌভিকদের সাথে এক এলাকার পরিচয় এবং সেই থেকেই ওদের সঙ্গে খাতির। জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাহতিম বানায়নি। অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নীতি ও প্রীতি দেশের থাকে। বছরে একবার বাংলাদেশে আসে। এবারও ব্যতিক্রম হয়নি। সাবির, শামিক দুজনই ভাই বলতে অজ্ঞান, ফারিন আরো বেশি পাগল। মাহতিমের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্রবিশেষে মাঝে মাঝে রেগে যায়। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুললে যা হয়, মাহতিমের মধ্যে সেটাই দেখা যায়। তবে সহজাত শান্ত স্বভাবের ব্যক্তি মাহতিম। নিজেকে সাধারণভাবে রাখতে এবং মানুষের সাথে শান্ত চেহারায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে সে। জীবনটা গোছানো হলেও নিজেকে কঠোর বিধি নিষেধে রাখতে পছন্দ করে। কিছু মানুষের জীবনে সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতা যেমন বিরাজ করে, তেমনি মাহতিমও তার গোছানো জীবনে কিছু একটার কমতি অনুভব করে। সকালের নাস্তাটা সারতে খাবার ঘরে যায় মাহতিম। সেখানে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, শুধু নীতি ও সানাজ একসঙ্গে গল্প করে রুটি তরকারি খাচ্ছে। মাহতিমকে বসতে দেখে সানাজ তড়িঘড়ি করে উঠে প্লেট এগিয়ে 2টো রুটি ও একটা বাটিতে তরকারির ঝোল বেড়ে দেয়। মাহতিম পুনরায় টেবিলে বসতেই মাহতিম রুটি ছিঁড়তে থাকে। ছেঁড়া রুটিটা ঝোলে চুবাতেই নীতি কথার মাঝে সানাজকে বলে ওঠে, আচ্ছা, সকাল থেকে যে মেহনুরকে কোথাও দেখলাম না। ও কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? খেতে গিয়ে মাত্রাতিরিক্ত হোঁচট খেল মাহতিম। ঝোলে ভেজানো রুটিটা আর দাঁতে চিবানোর সাহস পাচ্ছে না। মেহনুর যে লজ্জায় আর রুম থেকে বেরুচ্ছে না, স্পষ্টরূপে বুঝে গেছে মাহতিম।
নিজেকে প্রচুর গালাগাল করলো সে। কাল কেন ওদিকটায় গিয়েছিল? একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছা কোনোকালেই ওর ছিল না। নীতির প্রশ্ন শুনে সানাজ রুটি ছিঁড়তে পারল না, মন উদাস করে নিচু সুরে বলল, ওর শরীর খারাপ, নীতি। ভোররাত থেকে জ্বরে কাঁপছে। ছোট মা ফজরের নামাজ পড়ে কি মনে করে ওর রুমে গেল, গিয়েই দেখে জ্বরে কুকড়ে কাঁপছে। দাদা ভাই এজন্যই তো তাড়াতাড়ি খাওয়া সারল। ডাক্তার ডাকা ছাড়া উপায় নেই। জলপট্টিতেও কাজে দিচ্ছে না। 7টার দিকে একবার গোসল করিয়েছে, কাজ হয়নি। জ্বর একদম কমছে না। নীতি কথাগুলো শুনে পদে পদে চমকে যাচ্ছিল। অসুস্থ হওয়ার আসল কারণটা অনুমান করতেই তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে দ্রুত মাহতিমের দিকে তাকালো। অমনিই গলা শুকিয়ে এলো ওর। মাহতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটিটা মুচড়ে ফেলছিল। হাতের ভয়ঙ্কর পিষ্টনে রুটিটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল। নীতি ঠোঁট ভিজিয়ে মাহতিমের দিকে দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল। গলাটা ভিজানো ভীষণ দরকার। ভীষণ দরকার। চলবে। কলিজার বন্ধুরা, এই গল্পের পরের অংশ পড়ে গল্পে পেয়ে যাবেন। বন্ধুরা, এরকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন নতুন গল্প পেয়ে যাবেন। ধন্যবাদ।